স্যার হচ্ছে হয়তো একটু বাহিরে, যার কারণে তো উনি স্টার্ট করতে পারছে না। সো আই এম স্টার্টিং অ্যাজ ইটস অলরেডি 3:10. ফার্স্ট অফ অল, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? Yes, I'm good as well. I know weekend এভাবে হঠাৎ করে কল করা, it's kind of hectic. সারা সপ্তাহ you guys have your classes, we have our work. But the thing is, it's for your betterment. আজকের সেশনটা হচ্ছে মূলত প্রেজেন্টেশন নিয়ে and how we can develop our presentation and ওটা কিভাবে আমাদেরকে কাজে আসে, so some tips and tricks. আর হচ্ছে আমরা একটা different platform দেখা ট্রাই করব. those of you who already know, that's fine with it. যারা জানেন না, তো ওই প্ল্যাটফর্মটাতে আমরা কিভাবে স্লাইড মেকিং করি, we will try to learn a little bit about that. এই কারণে আমার এন্ড থেকে কোনো প্রবলেম হয়, if you guys can't hear me or something, please let me know. Acha, before we start, let's talk a little bit about that sessionটার ইম্পর্টেন্সটা এক্স্যাক্টলি কোথায়। সো এখানে যারা আছেন, আপনারা কারা কারা কর্পোরেট জবে যেতে চান? হিয়ার ইট আউট ফার্স্ট। Okay. So I see a couple of people. আচ্ছা, কার কার ম্যানেজমেন্ট ট্রেনি হওয়ার ইচ্ছা আছে? মানে the most lucrative job really graduates. You guys have any idea about management trainees? কোনো আইডিয়া নাই? ওকে, নো। আচ্ছা, সো বেসিক্যালি আপনারা যখন জব সার্চিং করবেন, দেখবেন যে a lot of openings আছে যেখানে এক্সপিরিয়েন্স চাচ্ছে, and job market is quite saturated at the moment. So ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য দেখা যায় সবচেয়ে লুক্রেটিভ অপশন থাকে হচ্ছে বিকামিং এ ম্যানেজমেন্ট ট্রেনি। সো ডিফারেন্সটা হচ্ছে, দেখা যায় আপনি যদি একটা এন্ট্রি লেভেল পজিশন থেকে স্টার্ট করেন, সো একটা ম্যানেজারিয়াল লেভেলে যেতে যেতে আপনাকে অ্যাটলিস্ট 6 থেকে 7 বছর চাকরি করা লাগে। ম্যানেজমেন্ট ট্রেনি সেম পজিশনটাতে যায় উইথিন 2 to 3 ইয়ার্স। সো ক্যারিয়ার গ্রোথটা অনেক ফাস্ট থাকে, বাট বিকামিং এ ম্যানেজমেন্ট ট্রেনি ইজন্ট ইজি। সো ম্যানেজমেন্ট ট্রেনির জন্য আপনাকে অনেকগুলো পরীক্ষার ধাপ পার করে আসতে হয়, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস যেটা হচ্ছে যে 4টা বা 5টা স্টেজের মধ্যে অ্যারাউন্ড অ্যাটলিস্ট আপনাকে 2 থেকে 3টা ইন্টারভিউ ফেস করতে হবে, প্রেজেন্টেশন ফেস করতে হবে। সো অ্যান্ড ইফ ইউ আর স্টিল বদার্ড অ্যাবাউট যে আমি ইস্ট ওয়েস্টে অনেক ভালো, অর আমি হচ্ছে ইস্ট ওয়েস্টে অনেক ভালো রেজাল্ট করতেছি বা সামথিং, ভালো বিজনেস কম্পিটিশনস করতেছি, try to understand this. I mean, reality check দিয়ে দিচ্ছি because I am also from East West. So the reality check is you are not fighting with East West alone. So আপনি যখন জব মার্কেটে যাচ্ছেন, you are fighting with North South, you are fighting with IBA, fighting with other universities. So fighting with them, and there are certain biasness as well. So এই সবগুলো জিনিসকে ওভারকাম করে when you get to something, that is something what we call achievement. Because ফাইটিং করে, ওদের সাথে ফাইট করে, and certain biasness, ওই জিনিসগুলোকে সরায় রেখে when you reach to that level, so it's quite difficult, it's not that easy. And এই প্রত্যেকটা ক্ষেত্রে one of the most key things that you should have is a skill of presentation. Because আমি যেটা নোটিস করেছি in East West and in many organizations, this certain understanding of presentation isn't present very much. So এটা জাস্ট আজকের ডিসকাশনের মেইন থিম, দ্যাট আমরা আজকে যে জিনিসগুলো ডিসকাস করব রিগার্ডিং আপনারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবেন ফর সার্টেন প্রেজেন্টেশন এন্ড সার্টেন ইন্টারভিউ বোর্ডস। ওকে, তো আর ডিলে না করি, আমরা সরাসরি স্টার্ট করে দিচ্ছি। Let me know if you can see my screen. Can you see my screen? Yes. জি ভাই। আচ্ছা, সিন্স আমার ফুল স্ক্রিন ভিউ থাকবে, সো অ্যাপারেন্টলি আমি যে কেউ যদি কোনো চ্যাট বক্সে কিছু লেখেন, আমি কিন্তু সেটা বুঝতে পারবো না। ওকে, সো যারই কোনো কোয়েশ্চেন থাকবে জাস্ট আনমিউট করে কোয়েশ্চেন করে নেবেন। ওকে, সো আজকে আমাদের ক্লাস হচ্ছে বেসিক্যালি প্রেজেন্টেশন 101, a guided journey for an effective presentation delivery.
So I am here today again. Already we are introduced. I'm Hanaf, currently working at Coca-Cola Bangladesh. And let's start. So I'm a journey bolchi because throughout আজকের session we will just talk about a journey. যে আমরা কিভাবে starting থেকে ending এ যাচ্ছি. Now the first thing that comes is একটা presentation exactly কি থাকে. So in a presentation there are two V's. Number one is the visuals, number two is the verbals. So একটা প্রেজেন্টেশন মানে এটাই না যে আপনি কি কথা বলছেন, আপনি কি দেখাচ্ছেন, ইটস নট জাস্ট অ্যাবাউট দ্যাট, ইটস দ্য কম্বিনেশন অফ দিস টু, এবং এই দুইটার কম্বিনেশন যখন প্রপারলি অ্যালাইনড হয়, only then your presentation looks like a fruitful presentation. Now in case of visuals বলতে আমরা অনেক সময় শুধু চিন্তা করি যে স্লাইডটাই ভিজুয়াল, আমরা অনেক সময় চিন্তা করি যে আমি কি পড়তেছি না পড়তেছি, দ্যাট ইজ ভিজুয়াল. Well, visual has three different things. Number one is the attire. Number two is the posture. Number three is the content. Attire হচ্ছে আপনি কি দেখতে প্রেজেন্টেবল কিনা, আপনার posture অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেবল কিনা, and lastly আপনার কন্টেন্ট প্রেজেন্টেবল কিনা. এখানে আমি একটা ওয়ার্ডের উপর খুব বেশি এমফাসিস দিচ্ছি, দ্যাট ইজ প্রেজেন্টেবল. The thing is, আপনি যখন জব মার্কেটে যাবেন, so you will see these kind of things, যে এটা যদিও একটু it's a negative thing in my sense. Say দুজন ক্যান্ডিডেট আছে and একজন ক্যান্ডিডেট comparatively looks smarter. Okay, now here smarter defines in a very different way. কিছু অর্গানাইজেশনে স্মার্ট means looking good, কিছু অর্গানাইজেশনে স্মার্ট means your overall body language and personality. So these kind of things. So যেটা হয় যে আপনার অনেক কোয়ালিটি আছে, ধরেন একটা প্রোগ্রামার নিবে and you are a damn good programmer, বাট আপনি প্রেজেন্টেবল না, ঠিক আছে, তখন কিন্তু আপনাকেও নিবে না। বিকজ একটা ম্যানেজমেন্ট ট্রেইনি যখন কেউ রিক্রুট করে, ওকে দিয়ে অনেক ব্র্যান্ডিং হয়, কারণ পরের বার যখন এই অর্গানাইজেশন আবার ম্যানেজমেন্ট ট্রেইনি নিবে, স্বাভাবিকভাবেই দেখা যাবে কি পোস্টারে ওর ছবি দিবে। নাও কেন আমি বারবার ম্যানেজমেন্ট ট্রেইনিতে এত হাইলাইট করতেছি, আপনারা জাস্ট রাফলি রেসপন্ড করেন, জাস্ট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। সে আপনি গ্রাজুয়েশন শেষ করছেন and you want to go for a job, entry level salary আপনার কত expectation, মানে we all work for money, it's simple. So what would be your expected salary beginning এ? 30,000. 30,000, okay. কেন এর বেশি চান না? এন্ট্রি হিসেবে আর কি ধরলাম, বেশি তো চাই অবভিয়াসলি। আচ্ছা, এক্সপেক্টেডটাই বলেন, আমি তো কত পাবেন সেটা বলি না, আমি বলছি এক্সপেক্টেড, যে আপনার কিরকম এক্সপেকটেশন আছে, যে হোয়াট, মানে বেসড অন ইওর কারেন্ট স্কিলস আপনার কি মনে হয় যে হাউ মাচ, হোয়াট কাইন্ড অফ আ পেইড জব উইল ইউ গেট, কত পেইড হবেন আপনি? এরকমই ভাই, 30 to 40,000. 30 to 40,000, ওকে। আর কেউ? আর কেউ না? কোন স্কিলের উপর বেস করে আবার বলা যাবে? সরি, কোন স্কিলের উপর বেস করে, কিরকম স্কিল? আই সেড যে ধরেন আপনি এখন একটা ফ্রেশ গ্র্যাড, ঠিক আছে, সো আপনি তো আপনার নিজেকে ভালো মতো মোটামুটি চিনেন, হোয়াট কাইন্ড অফ স্কিলস ডু ইউ হ্যাভ। সো এটার উপর বেস করে ধরেন আপনি একটা জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখন এভরি অর্গানাইজেশন হ্যাজ দেয়ার ওন পে স্কেল, বাট আমাদের একটা এক্সপেকটেশন থাকে না যে আমি এন্ট্রি লেভেলে এত টাকা আয় করব বা অত টাকা আয় করব, সো কাইন্ড অফ সামথিং লাইক দিস। সো বাংলাদেশের মার্কেট পার্সপেক্টিভে হ্যাঁ ইউর এক্সপেক্টেড। ভাইয়া, বলেন। আমার একটা ফ্রেন্ড হচ্ছে যে ঢুকতে পারতেছে না, ও মানে পারমিশন চাচ্ছি, একটু অ্যাপ্রুভ করা যাবে? আমার কাছে তো আসে নাই কোনো নোটিফিকেশন। আমাকে মেসেজ দিয়ে বললো। কাইন্ডলি আরেকবার অ্যাড করতে বলেন, বিকজ এখানে আসলে তো আই গেস আমি তখন অ্যাড করতে পারবো, এখানে তো আদারওয়াইজ তো আই ক্যান্ট ডু এনিথিং, রাইট? সো and I don't even know if I have the host controls because link I guess Riyad sir create করেছেন, and I guess university ID দিয়ে হয়তো ঢুকতে চাইলে হয়তো something may happen, but since host is not there I really can't say anything, sorry. ওনাকে ট্রাই করতে বলেন, দেখেন অ্যাক্সেস আসে কিনা, আমার হাতে আসলে এখানে কিছু করার নেই।
ওকে, হ্যাঁ, আমরা যে ডিসকাস ছিলাম, সো আপনারা বলুন, একে একে করে বল এক্সপেক্টেড স্যালারি নিয়ে। হ্যাভিং এ ডিসকাশন, হ্যাঁ, এখানে কোনো I mean, করে রাখলে there no bravery. স্যালারি নেই, আমি এত থেকে এত কামানোর ইচ্ছা আছে। 35 to 40. আচ্ছা, আপনাদের কোনো আইডিয়া আছে যে ম্যানেজমেন্ট ট্রেইনির স্যালারি কিরকম থাকে? Stuff grad 50,000 above. 1000 above. আচ্ছা, একটা অর্গানাইজেশনের নাম বলেন, ওইভাবে বলি। আপনার ড্রিম বাংলাদেশে অপারেট করতেছে এরকম কোন একটা অর্গানাইজেশনের নাম বলেন। অর্গানাইজেশন খুঁজে পাচ্ছেন না? Guys, are you there? British American Tobacco. BAT. Okay. Yeah. BAT তে বেসিক হচ্ছে 95,000। এটার সাথে আরো অনেক ভ্যালু এডিশনস আছে। So it goes above 1.2 lakhs per month. Okay. তারপর any more organization? Are you there? Because আমি দেখতে পারতেছি। সবাই মিউট করো নাকি ঘুমাচ্ছে? রোজা রেখে ধরে গেছে, রাইট? ওকে, সো যদি একটু আইডিয়া পেয়ে যাই, so when you're going for a management traineeship, it's a very lucrative job for freshers, especially fresh grads, because fresh grad in high maximum cases. The fact is they're going to pay you a lot, but for that you have to prove that you're worthy. And one of this journey of proving a journey at time, this face constantly. If you are presentable, the showcase the we are presentable. Let's talk a little bit about your attire. So এটা সম্পর্কে আমাদের অনেকেরই বেসিক আইডিয়া থাকে, but still we don't really follow that. So for the gents, for the male people, আমি একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। যখন সামার সিজন, বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমে সামার সিজন থাকে। সো ইন সামার সিজন আপনি যখন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, ওয়্যার আ লাইট কালার শার্ট। ওকে, অনেকেই দেখি নেভি ব্লু, তারপর ডার্ক গ্রিন, ডার্ক পার্পল এই টাইপের শার্টস পরেন। ডোন্ট ওয়্যার আ লাইট কালার শার্ট, বিকজ আপনি যখন লাইট কালার শার্ট পরবেন, ইউ উইল কম্পারেটিভলি ফিল কমফোর্টেবল and you will sweat less because no one wants to see a sweaty you. That's a simple thing. And always contrast করবেন, so আপনার light color shirt and dark color pants থাকবে। Now in multinational companies আপনার টাই পরাটা বাধ্যতামূলক না in terms of summer season, so আপনি কলার খোলা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। So this is the basic thing for summer. For winter এবং ব্যাংকস, আমি আলাদা করে ব্যাংকস মেনশন করছি। আপনাদের যাদের ব্যাংকে জব করার কোনো প্ল্যান আছে বা ইচ্ছা আছে, বা ইচ্ছা না থাকলেও যাদের ব্যাংকে জব করতে হবে, সো কিপ দিস ইন মাইন্ড। আপনি কন্ট্রাস্ট অ্যাটায়ার, সো এখানে আপনার লাইক উইন্টারের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ইউ ক্যান ওয়্যার আ লাইট কালার শার্ট, ইউ ক্যান ওয়্যার আ ডার্ক কালার শার্ট, কোনো সমস্যা নাই।
জাস্ট এটা অলওয়েজ মাথায় রেখে দিবেন, কখনো প্রেজেন্টেশন এন্ড ইন্টারভিউ কালো শার্ট পরবেন না, ব্ল্যাক। ফিমেল যারা আছেন তাদের জন্য বলতেছি, নেভার ওয়্যার ব্ল্যাক। ব্ল্যাক ইজ নট আ ফর্মাল কালার, ওকে? সো অ্যাভয়েড দ্য ব্ল্যাক। দেন যেটাতে বলতেছি কমপ্লিট স্যুট ছেলেদের ক্ষেত্রে, যে আপনি যখন ব্যাংকে পরীক্ষা দিতে যাবেন অ্যান্ড উইন্টার সিজনে কোনো ইন্টারভিউ বা প্রেজেন্টেশন দিতে যাবেন, ওয়্যার ইয়োর কমপ্লিট স্যুট। সো wear your tie, wear your jacket, or the suit and stuff whatsoever, wear that. Banks এই কালচারটা অনেক বেশি মেনটেন করা হয়। সো দিস ইজ জাস্ট আ স্মল টিপ। আচ্ছা, বেসিক গাইডলাইন্স এর ফার্স্ট একটা হচ্ছে WBS, অর্থাৎ অনেক দেখি আমি যে আপনি জব পেয়ে গেছেন তারপর আসতেছেন, দ্যাটস আপ টু ইউ, এটা আপনার ব্যাপার। বাট নাও ওয়েন ইউ আর গোয়িং ফর অ্যান ইন্টারভিউ অর গোয়িং ফর আ প্রেজেন্টেশন, আপনার ঘড়ি, আপনার বেল্ট এবং আপনার শু, অর্থাৎ দ্য 3 লেদার বেসড আইটেমস অলওয়েজ যেন সেম কালার হয়। সো যদি ব্ল্যাক হয়, তার ঘড়ির বেল্ট, আপনার জুতা, আপনার কি বলে কোমরের বেল্ট ইন দ্য সেম কালার ব্ল্যাক। ব্রাউন হলে সেম ব্রাউন। না, ব্রাউনের ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি কাজ করে, কারণ ব্রাউনে অনেক সময় শেড মিলানোটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ট্রাই করবেন যত নিয়ার বাই শেডটা মিলানো যায়, ওয়্যার দ্যাট। আর ব্ল্যাক তো ইজিয়ার, সো ব্ল্যাক মিলানো খুবই ইজি। সো কিপ দ্যাট ইন দ্য মাইন্ড। অনেকেই দেখি যে বেল্ট আর জুতা এক কালারের, ঘড়ি আর এক কালারের। সো অ্যাভয়েড দ্যাট। ডোন্ট ওয়্যার লোফার্স অ্যান্ড স্নিকার্স। লোফার্স অ্যান্ড স্নিকার্স কিন্তু ফর্মাল শু না, সো ডোন্ট ওয়্যার দ্যাট। কি টাইপের জুতা পরবেন, সার্চ করবেন আপনার অক্সফোর্ড শু। সো ইউ ক্যান গুগল ইট ইয়োর সেলফ। সো অক্সফোর্ড শু হচ্ছে সবচেয়ে ফর্মাল শু, ঠিক আছে? সো ওয়্যার অক্সফোর্ড শু অর ট্রেডিশনাল যে বুটস আছে ফর্মাল, ওয়্যার দ্যাট কাইন্ড অফ থিংস। মাইল্ড পারফিউম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউ বোর্ডে মাথায় রাখবেন, বা অনেক সময় প্রেজেন্টেশনের রুমগুলোতে, ইটস আ ভেরি ক্লোজড রুম, ঠিক আছে? সো আমাদের দেশে যেহেতু টেম্পারেচার অনেক হাই থাকে অ্যান্ড উই অফেন সোয়েট, সো দেয়ার ইজ আ স্মেল অফ সোয়েট। আর যদি সেটা অ্যাভয়েডও করি, সে উই আর নট সোয়েটিং অ্যান্ড নাথিং, কোনো সমস্যা নাই। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকছেন বা একটা প্রেজেন্টেশন রুমে ঢুকছেন, রুমটা যদি খুবই কনজাস্টেড থাকে বা খুবই ক্লগড আপ টাইপের রুম থাকে, এবং আপনি যদি খুবই তীব্র টাইপের কোনো পারফিউম ইউজ করেন না, ইউ ডোন্ট নো সামনের পার্সনের তীব্র পারফিউম পছন্দ কিনা। জেনারেলি হিউম্যান সাইকোলজি যেটা হয়, যাদের তীব্র পারফিউম পছন্দ না কিন্তু মাইল্ড পারফিউম পছন্দ, তারা তীব্র ইম্প্যাক্ট পড়ে। আর যাদের তীব্র পারফিউম পছন্দ, তারা তীব্রটাও পছন্দ করে, মাইল্ডও পছন্দ করে। দিস ইজ আ ট্রেডিশনাল স্টাডি, ঠিক আছে? তো সেফ হচ্ছে আপনি যদি পারফিউম ইউজ করেন, মাইল্ড টাইপের কোন পারফিউম ইউজ করবেন, এটা স্মেল খুব বেশি তীব্র না। সো অ্যাপারেন্ট যে পারফিউম চাইলে নাও করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট ইউজ করলে একদম মাইল্ড, যেন সেই পারফিউমটা খুব বেশি সিগনিফিকেন্টলি স্ট্রং না থাকে। লাস্ট ওয়ান, শেপ অফ বিয়ার্ড এন্ড হেয়ার। অনেকেরই দাড়ি রাখার অভ্যাস আছে, চুল আপনার না চুল কাইটা দিতে হবে, জাস্ট কিপ ইট ইন শেপ, যেন ভাইয়া দেখতে আপনার অবস্থা কথা অনেক কেটে কেটে আসতেছে। ওকে, এতক্ষণ পরে কেন বলতেছেন? আচ্ছা, একটা মিনিট, লেট মি সুইচ টু ডেটা দেন। Can you guys hear me now properly? Yes. জি ভাইয়া। Okay, cool. আচ্ছা, যেখানে ছিলাম, যে মায়ের পারফিউম ইউজ করবেন, হেভি ফ্র্যাগ্রেন্স ইউজ করেন না, যেটা অনেকের জন্য অনেক ডিস্টার্বিং হয়। আর লাস্টলি, যে আপনাদের যাদের চুল বড় রাখার বা দাড়ি রাখার অভ্যাস আছে, কিপ ইট, কোনো সমস্যা নাই, জাস্ট কিপ ইট ইন শেপ। অনেকেই আছে অনেক বড় বড় চুল থাকে, সো সুন্দর করে টাই আপ করে যাবেন, বা মেক ইট নট লুক লাইক আ ফরেস্ট, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, ব্যাংকে যদি কেউ দেন, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ডু ক্লিন শেভ, বিকজ ব্যাংকে
ইটস কাইন্ড অফ লাইক আ কালচার। ওকে, সো যাদের ব্যাংকে যাওয়ার ইচ্ছা আছে বা ব্যাংকে পরীক্ষা টরীক্ষা দিবেন, কিপ দিস ইন দ্য মাইন্ড। কামিং টু দ্য ফিমেল, আচ্ছা ফিমেলের ক্ষেত্রে ড্রেস আপে কোনো প্রবলেম নাই। ড্রেস আপে ইউ গাইজ ক্যান ওয়্যার ফর্মাল ওয়্যার, কামিজ, শাড়ি, জাস্ট ওয়েস্টার্নটা অ্যাভয়েড করেন ওভাবে, বিকজ ওয়েস্টার্নটা ক্যাজুয়ালের আন্ডারে ধরা হয়। সো অ্যাভয়েড ওয়ারিং ওয়েস্টার্ন যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আচ্ছা, অ্যাভয়েড হেভি মেকআপ অ্যান্ড নোটেবল জুয়েলারি। মেয়েদের যেহেতু মেকআপ করার একটা অভ্যাস থাকে, সো মেকআপ করেন বাট শুড বি লাইট মেকআপ, হেভি মেকআপ না। হেভি মেকআপ জিনিসটা বোঝা যায়। আচ্ছা, নোটেবল জুয়েলারি পরেন না, অর্থাৎ যেটা সিগনিফিকেন্টলি চোখে পড়ে। অ্যাভয়েড দোজ কাইন্ড অফ স্মল কোনো জুয়েলারি, যেটা আপনার লাইক না পড়লেই না টাইপের, এই টাইপের কোনো জুয়েলারি পরবেন। জানেন সোজা বাংলায় আপনার জুয়েলারির প্রতি যেন অ্যাট্রাকশনটা না যায়, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, অ্যাভয়েড হেভি ফ্র্যাগ্রেন্সেস, সেম কথা যেটা বলছি, মেয়েদের যেহেতু ফ্র্যাগ্রেন্সটা অটোমেটিক্যালি একটু হেভি থাকে, সো ওইভাবে সুন্দর দেখে কোনো একটা স্মেল চুজ করবেন যেটা খুব তীব্র থাকে না, মানে আশেপাশে অনেক দূর পর্যন্ত ছড়ায় না, সিম্পল। আচ্ছা, মোনোটোনাস ড্রেস পরবেন, যেহেতু আপনাদের ড্রেসের ওই ক্ষেত্রে কোনো বাধা ধরা নাই। মোনোটোনাস ড্রেস বলতে বোঝানো হচ্ছে যে লাইক যে ড্রেসগুলো আপনার খুব বেশি জাঁকজমকপূর্ণ না, ঠিক আছে? অনেক ড্রেস থাকে না অনেক গ্লেজি বা অনেক গর্জিয়াস টাইপের, ইন্টারভিউ বোর্ডে বা প্রেজেন্টেশনে ওগুলো পরবেন না, পরবেন একটু সিম্পল টাইপের, ধরেন এক কালারের বা টোন, দুই কালারের বা অল্প ডিজাইন একদম যেটা চোখে পড়ে না, এই টাইপের কিছু পরবেন। আর লাস্টলি আপনারা যারা শাড়ি পরবেন, শাড়ি পরা কিন্তু ম্যান্ডেটরি না, ঠিক আছে? বাট যদি শাড়ি পরেন সেই ক্ষেত্রে ফর্মাল ম্যানারে পরবেন, লাইক এয়ার হোস্টেস বা হচ্ছে নিউজ প্রেজেন্টাররা যেইভাবে পরে, একটু নোটিস করেছেন আই গেস, ওইভাবে পরবেন, নট লাইক আ ক্যাজুয়াল পার্টি। আচ্ছা, সো ছোট্ট দুইটা ইমেজেস আছে, সো জাস্ট ফর ফান, যে এই টাইপের মেকআপ কইরেন না। অ্যান্ড ছেলেদের ক্ষেত্রেও এই টাইপের কাজ কারবার করেন, অনেক ছেলেকেও দেখা যায় এক্সেসিভ মেকআপ করে অর সামথিং, যাই হোক অ্যাভয়েড দিস। ওকে, আচ্ছা, লেটস মুভ ইনটু আওয়ার নেক্সট পার্ট, দ্য পশ্চার। সো পশ্চারটাতে আমাদের সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয়, বিকজ আমাদের প্রত্যেকের একটা স্টিগমা কাজ করে when we are giving a presentation. আচ্ছা, যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিবেন, the person in front of you doesn't need to know যে আপনি কতটা নার্ভাস, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল একটা স্মাইল রাখবেন, অলওয়েজ ফেসে একটা স্মাইল রাখবেন, বিকজ when you are smiling সেটা একটা পজিটিভ ইমেজ দেয়। ইউভাল নোয়া হারারি তার একটা বইয়ে লিখেছেন যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করি, আমাদের মাত্র 7% কমিউনিকেশনটা হয় ভার্বাল, বাকি 93% কমিউনিকেশনটা হয় নন ভার্বাল, ঠিক আছে? সো আমাদের ম্যাক্সিমাম কিউজ গুলো থাকে নন ভার্বাল। সো আপনি স্মাইল দিচ্ছেন, আপনি তাকাচ্ছেন, দোজ কাইন্ড অফ থিংস ইম্প্যাক্ট আ লট। সো আপনি কনফিডেন্ট একটা স্মাইল রাখা ট্রাই করবেন। সেকেন্ড ওয়ান, আপনি এসি যেভাবে মুভ করে ওরকম করে আপনার মাথা নাড়াবেন। সো when you nod with someone, অর্থাৎ আপনি মাথা নাড়াচ্ছেন, মাথা ঝুঁকাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হুম হুম এভাবে করে মাথা ঝুঁকাচ্ছেন, যেটা হয় যে আপনার সামনের পার্সনটার সাথে আপনার একটা নন ভার্বাল কমিউনিকেশন হয়। সো দ্যাট পার্সন ফিলস লাইক যে এই মানুষটা রোবটিক ভাবে কথা বলতেছে না। সো দিস ইজ অলসো পার্ট অফ ইয়োর পশ্চার। ওয়াক along to avoid inertia, এটা আমার ক্ষেত্রে অনেক বেশি অ্যাপ্লাইড হয়, এটা আমি অলওয়েজ করি। যেটা হচ্ছে ধরেন আপনি একটা স্টেজে ইউর গিভিং আ প্রেজেন্টেশন, সো অনেক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকলে দ্য হোল থিংস ডাজন্ট বিকাম ভেরি এনার্জেটিক, এবং আমার ক্ষেত্রেও অনেক সময় নার্ভাসনেস কাজ করে। সো হোয়াট আই ডু ইজ আমি একটু আশেপাশে হাঁটি, ঠিক আছে? সো when I'm talking, I'm not just talking sitting in one place or standing in one place, I walk around. এবং এটাতে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা, আপনার যে অডিয়েন্স থাকে, আপনার অডিয়েন্সও আপনার সাথে সাথে দে মুভ দেয়ার আইজ, সো তার কাছেও জিনিসটা মোনোটোনাস মনে হয় না। দিস ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি যখন কন্টিনিউয়াসলি হাঁটবেন, আপনারও কনসিস্টেন্টলি একজন বা দুইজন বা একটা সাইডে তাকাতে হচ্ছে না, ইউ আর কনসিস্টেন্টলি মুভিং, সো অটোমেটিক্যালি আপনার প্রেজেন্টেশনটাতে ইট বিকামস এ লিটল বিট মোর লাইভলি। ভয়েস টোন চেঞ্জ করবেন ইমফ্যাসিস ওয়াইজ। অনেকেই দেখি একটা টোনে প্রেজেন্টেশন স্টার্ট করে, একটা টোনে প্রেজেন্টেশন শেষ করে, সেটা দিয়ে কিন্তু ওই এনার্জিটা আসে না।
ঠিক আছে? সেই আপনি যখন কোনো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডে পয়েন্ট করছেন তখন ইনক্রিজ ইউর ভয়েস বা পুট দ্যাট এক্সাইটমেন্ট ইন ইউর ভয়েস, ঠিক আছে? আবার যখন সিরিয়াস কোনো কথা বলছেন পুট দ্যাট টোন ইন ইউর ভয়েস। সো তাহলে জিনিসটা একটু লাইভলি লাগে, আদারওয়াইজ ইট জাস্ট লুকস লাইক কোনো স্ক্রিপ্ট পড়তেছেন। দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চুজ আ প্রেজেন্টার। আমাদের ইউনিভার্সিটিতে 99% স্টুডেন্টের কাছে আমি এটা দেখি না। সো আপনারা দেখবেন মান্থে আমরা অনেক টাকা বিভিন্ন ফাস্ট ফুডের পিছনে, বিভিন্ন গ্যাজেটস এর পিছনে, বিভিন্ন ডিভাইসেস কিনতে, ইভেন মেয়েরা যারা দে ইভেন স্পেন্ড আ লট অন মেকআপস অ্যাজ ওয়েল। সো আপনার ইউনিভার্সিটি থেকে স্টার্ট করে আপনার প্রফেশনাল লাইফের খুবই সিম্পল একটা ডিভাইস হচ্ছে একটা প্রেজেন্টার, যেটা খুব বেশি খরচ না। সো হোয়াট ইজ আ প্রেজেন্টার? দিস ইজ আ প্রেজেন্টার, ঠিক আছে? এবং দিস শোকেসেস ইয়োর স্মার্টনেস। আমরা যে নর্মালি যখন প্রেজেন্টেশন দেই, আপনারা এখন পর্যন্ত অফলাইন প্রেজেন্টেশন দিছেন? বিকজ আপনারা তো অনেকেই হয়তো অনলাইনে স্টার্ট করছেন। না ভাইয়া, না এখনো দেয়নি। ওকে, সো যারা দেন নাই, সো কি হয় যখন প্রেজেন্টেশন দিবেন, সো স্যাররা যখন পড়ায় সেটা তো দেখছেন, রাইট? যে দে চেঞ্জিং ইউজিং দেয়ার কিবোর্ডস এন্ড দিস কাইন্ড অফ স্টাফ। সো আপনি একটু চিন্তা করেন, আপনি একটা কথা বলতেছেন, ওকে, সরি আমি ভিডিও অন করি। আচ্ছা, আপনি একটা কথা বলতেছেন এন্ড সাডেনলি কি হচ্ছে, সেই আপনার স্ক্রিন আছে, আপনি কথা বলতেছেন এন্ড একটু পরপর স্লাইড চেঞ্জ করার জন্য আপনাকে বারবার কিবোর্ডের কাছে যেতে হচ্ছে, ইউ আর প্রেসিং ইট, কিবোর্ডের স্লাইড চেঞ্জ হচ্ছে এন্ড দেন ইউ আর अगेन টকিং। এটাতে কি হয়, আপনার যেমন কনসেন্ট্রেশনটা ব্রেক হয়, যে আপনার কথা শুনে তারও কনসেন্ট্রেশন ব্রেক হয়। বিকজ সবাই কিন্তু ওইভাবে স্মুথলি দে ক্যান টেক দ্য প্রেজেন্টেশন। তো যার কারণে কনসেন্ট্রেশনটা খুব বড় মাপে ব্রেক হয়, এন্ড দ্যাট লুকস ভেরি আনস্মার্ট। আপনি যদি জাস্ট এরকম একটা ডিভাইস কিনে নেন, এটা আপনি কম্পিউটারের দোকানগুলো লাইক আইডিবি বা এনি আদার কম্পিউটার শপসে আপনি অ্যাভেলেবল পাবেন, এবং ইট ডাজন্ট কস্ট মাচ। লাইক আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, সো আমি মনে হয় 1400 টাকা দিয়ে কিনছিলাম। সো লাইক এরকম 1000 থেকে 5000 টাকা রেঞ্জের মধ্যে বাংলাদেশে পাওয়া যায়। এত হাই রেঞ্জে 5000 টাকা দিয়ে কেনার কোনো মানে নাই। 1400, 2000 টাকা বাজেট রাখলে ইটস মোর দেন এনাফ, বিকজ এটা কিন্তু আপনি 1 মাস 2 মাসের জন্য ইনভেস্ট করতেছেন না, ইউ আর ইনভেস্টিং ইট ফর আ লং টাইম। যতদিন পর্যন্ত ডিভাইসটা নষ্ট না হচ্ছে, এটা আপনাকে অটোমেটিক্যালি ইট উইল হেল্প ইউ। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন প্রেজেন্টার ইউজ করতেছেন, আপনাকে কিন্তু কিবোর্ড পর্যন্ত যাওয়া লাগতেছে না। আপনি ওই যে হাঁটাহাঁটি করতেছেন, ওই হাঁটাহাঁটি করতে করতেই আপনি লাইক ইউ আর চেঞ্জিং দ্য স্লাইডস। এবং এগেইন যখন আপনি গ্রুপ প্রেজেন্টেশন দিচ্ছেন, একজনের কাছে প্রেজেন্টারটা থাকলেই হচ্ছে, সো সে কিন্তু স্লাইড চেঞ্জ করে ফেলতে পারতেছে রিমোটলি। সো আপনাকে বারবার স্ক্রিনের সামনে যেতে হচ্ছে না, এবং ওই ডিস্ট্রাকশনটা হচ্ছে না, একটা ফ্লো থাকতেছে। সো এরকম একটা ডিভাইস ইউজ করা ইজ ভেরি ভেরি স্মার্ট। সো ইউজ আ ডিভাইস if possible. And lastly, never stand in such space where your shadow may fall behind the screen. This is very important. কয়েকদিন আগে আমার এক জুনিয়র, ও দেখলাম ফেসবুকে পোস্ট করছে রিগার্ডিং হিজ প্রেজেন্টেশন অর সামথিং। সো আই ওয়াজ সিইং দ্যাট, যে ওর যে ছবিটাতে, যে হি ওয়াজ গিভিং আ প্রেজেন্টেশন while he was standing in front of the screen. So ক্লাসরুমে তো দেখছেন, রাইট, যে আমাদের একটা ক্লাসরুমের উপরের সাইডে there is this projector. আপনার কথা আটকে যাচ্ছে। Okay, is it from my end or বাকিরা শুনতে পারতেছেন? না ঠিক আছে। ওকে আপু, তাহলে মেবি আপনার এন্ড থেকে প্রবলেম হচ্ছে, একটু চেক করে দেখেন। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে আপনি যখন দ্য প্রেজেন্টার ইজ, সরি নট প্রেজেন্টার, প্রজেক্টর ইজ গিভিং দ্য প্রজেকশন। সো আপনি যখন সামনে দাঁড়িয়ে থাকেন স্ক্রিনটার, আপনার কিন্তু একটা ছায়া পড়ে পেছনে, এন্ড ওই ছায়াটার জন্য অটোমেটিক্যালি সাইডে যারা থাকে তারা দেখতে পারে না যে ওখানে কি লেখা আছে। সো ইট লুকস ভিজুয়ালি নট অ্যাপিলিং। সো আপনি কি করতে পারেন, আপনি এমন একটা ডিস্টেন্সে দাঁড়াতে পারেন যে ডিস্টেন্সে অ্যাটলিস্ট আপনার যে প্রজেকশন বোর্ড সেটা কমপ্লিটলি আউট অফ ডিস্ট্রাকশন থাকলো, সো সবাই দেখতে পারতেছে এটা। এখন ওইটা করার জন্যই এই যে এই পয়েন্টটা আপনাকে কাজে দেয়, যে প্রেজেন্টার। কারণ আপনি যখন একটু দূরে দাঁড়ায় থাকবেন, একটু মানে ডিস্টেন্সে থাকবেন আপনার টিমকে নিয়ে, অটোমেটিক্যালি আপনি তো আর বারবার ওই সামনে দিয়ে হাঁটাচলা করতে পারবেন না, রাইট? সো তখন আপনার প্রেজেন্টারটা লাগবে। এবং কিপ দিস ইন মাইন্ড, যখন প্রেজেন্টেশন দিবেন, ডোন্ট স্ট্যান্ড ইন সাচ আ ডিস্টেন্স যেখান থেকে আপনার শ্যাডো পড়ে পিছনে, অর্থাৎ স্ক্রিনে শ্যাডো পড়ে। ডোন্ট স্ট্যান্ড দেয়ার।
আচ্ছা, সো দিজ আর অ্যাবাউট পশ্চার্স। সো আমরা পশ্চার্স নিয়ে আলোচনা করতেছিলাম, অ্যান্ড ডোন্ট স্ট্যান্ড লাইক দিস। ইট ওয়াজ জাস্ট ফর ফান। আচ্ছা, মুভিং ফর দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য কন্টেন্ট। সো আমাদের যখন আমরা একটা বিজনেস প্রেজেন্টেশন দিই, আমি আজকে কন্টেন্টটা বিজনেস প্রেজেন্টেশন পার্সপেক্টিভ থেকে বলতেছি। তো বিজনেস প্রেজেন্টেশনে, আপনার প্রেজেন্টেশনে ইউ শুড অ্যান্সার দিজ 9 কোয়েশ্চেন্স। ঠিক আছে, আপনার প্রেজেন্টেশনে মোর অর লেস এই 9টা কোয়েশ্চেনের অ্যান্সার থাকা উচিত, এবং ইন দিস সিকোয়েন্স। সো আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাবো। ফার্স্ট আগে কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। সো কোয়েশ্চেনের সিকোয়েন্স হচ্ছে হোয়াটস দ্য প্রবলেম। সো প্রথমে আগে আমাকে অ্যাড্রেস করতে হবে আমার প্রবলেমটা কি। নেক্সট, এই প্রবলেমটাকে সলভ করা পসিবল কিনা। তারপর, কেউ কি এই প্রবলেমটা সলভ করতেছে কিনা। দেন, আমার সলিউশন কি। তারপর, আমার সলিউশন যেটা, এটা কেন আমাকে ডিফারেন্ট করে ফ্রম দি আদার্স। ওয়াই ইউর স্ট্র্যাটেজি ইজ সাস্টেইনেবল, অর্থাৎ আপনার স্ট্র্যাটেজিটা টেকসই, এটা আমি বুঝবো কেন। মানে ইটস নট জাস্ট আ ফ্যাড, আজকে আছে কালকে নাই, এরকম না। এটা যে একটা লং টার্মের জন্য। হাউ এম আই গোনা নো দ্যাট। হাউ উইল ইউ কমিউনিকেট ইউর ভ্যালু, অর্থাৎ আপনি আপনার যে অফারিংস গুলো দিচ্ছেন, এটা আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন কেমনে। হাউ মাচ মানি ডু ইউ নিড। সো এখন আসতেছে আপনার কত টাকা লাগবে এটা করতে। এন্ড লাস্টলি, হোয়াট উইল বি দি আরওআই, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যে এই টাকাটা এখানে ঢালবো, এটার পর আমি এইখান থেকে কি ব্যাক নিয়ে আসবো। সে, আপনি যখন আজকে 10 টাকা ঢালবেন, ইউ উড রিকোয়ার আমি যেন এটা থেকে 15 টাকা ফেরত নিয়ে আসতে পারি, রাইট? দিস ইজ হাউ বিজনেস ওয়ার্কস। আপনি কি ওখানে ইনভেস্ট করবেন যেখান থেকে ইউ কান্ট গেট ইউর রিটার্ন? এক্স্যাক্টলি। সো লাস্টলি দ্য বিজনেস আনসার্স দিস কোয়েশ্চেন, আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে। সো দিজ আর দ্য 9 কোয়েশ্চেন্স যেটা আমরা প্রেজেন্টেশনে অ্যান্সার করার ট্রাই করব। সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি না আসে, then it's gonna be something like this. ঠিক আছে, সো সবকিছু করছি, সবকিছু ঠিক আছে, বাট রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাই। সো লেটস ফোকাস অন কিভাবে করা যায়। সো ধরেন আমরা একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি যে সানসিল্ক হিজাব শ্যাম্পু, দেয়ার ইজ দিস শ্যাম্পু, রাইট? সো আমরা এটার জন্য আমরা একটা বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছি যে আমরা সানসিল্ক হিজাব শ্যাম্পু মার্কেটে আনতে চাই। সো এটার জন্য আমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিব। সো ফার্স্ট ওয়ান কি ছিল? ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াটস দ্য প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে দেয়ার ইজ দিস মেজরিটি অফ মুসলিম পপুলেশন, এবং দেখা গেল হয়তো স্টাডি করে যে ইনক্রিজিং নাম্বার অফ ওমেন আর ওয়ারিং হিজাব। নাও when they wear hijab, what happens is তাদের হেয়ারের অনেক ক্ষেত্রে those hair is covered, সো যার কারণে হেয়ার নিউট্রিয়েন্টস অনেক সময় কম থাকে এবং মাথা ঘামে, যার কারণে there are certain issues. সো এটার জন্য কি দরকার? এটার জন্য এক্সট্রা কিছু নিউট্রিয়েন্ট দরকার। ওকে, সো আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেনটা কি ছিল মনে আছে? সেকেন্ড ওয়ান, ক্যান ইট বি সলভড। সো দ্য নেক্সট ওয়ান ইজ, সরি, ক্যান ইট বি সলভ। ইয়েস, এটা সলভ করা পসিবল। আমরা রিসার্চ করে দেখলাম যে আমাদের যদি এক্স ওয়াই জেড এই এলিমেন্ট গুলো থাকে, তাহলে অ্যাপারেন্টলি, সরি, এটা মুড়ি গেছে নাকি কথা বলতে কিছু বলছিস না okay, sorry for the interruption. আচ্ছা, so as I was saying, যে so say for example যে আমরা রিসার্চ করেছি, রিসার্চ করে we found out that
আমাদের যদি XYZ এই এলিমেন্ট গুলো থাকে, ইন দ্যাট কেস আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো নেক্সট কোয়েশ্চেন, এই প্রবলেমটা নিয়ে অলরেডি কেউ কাজ করতেছে কিনা? তো দ্য অ্যান্সার দ্যাট কামস ইজ যে না, এটা নিয়ে এখনো কেউ কাজ করতেছে না। তো আদার ব্র্যান্ডস তাদেরটার মধ্যে XYZ নাই। তো তাহলে তোমার সলিউশন কি? মাই সলিউশন ইজ আমরা সানসিল্ক হিজাব শ্যাম্পু নামে একটা শ্যাম্পু নিয়ে আসবো, যে শ্যাম্পুটা এই কাস্টমারকে হিট করবে, বিকজ আমরা ওই যে বললাম 90% মুসলিম পপুলেশন আছে এবং তার মধ্যে একটা লার্জ পোর্শন আছে যারা হিজাব পরে। ওকে, সো তোমার ডিস্টিংক্টনেস কি, মানে তোমার ডিস্টিংশনটা কি, তুমি ডিফারেন্ট কিভাবে? সো আমি ডিফারেন্ট হচ্ছে আমার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমার একটা স্ট্রং সাপ্লাই চেইন আছে, বিকজ দোজ অফ ইউ হু নো সানসিল্ক ইজ দ্য ব্র্যান্ড অফ ইউনিলিভার। সো ইউনিলিভারের ক্ষেত্রে কি হচ্ছে, ওর একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু আছে, অ্যান্ড সেকেন্ডলি ওর খুবই স্ট্রং একটা সাপ্লাই চেইন আছে, সো খুবই রুরাল মার্কেট পেনিট্রেট করতে পারে, সো ইউ ক্যান রিচ দেয়ার। সো দিস টু আর মাই ডিস্টিংটিভনেস। নেক্সট, সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমার এই বিজনেসটা যে সাস্টেইন করবে, এইটার মানে হাউ উইল আই নো দ্যাট? সো এটার অ্যান্সার হচ্ছে যে সি, হিজাব যারা পরে তারা তো কন্টিনিউয়াসলি অনেক সময় হিজাব পরে, মানে ইটস নট লাইক যে একটা লার্জ পোর্শন অফ হিজাব ওয়ারার্স জাস্ট ইউনো কিপ দেয়ার হিজাব অ্যাওয়ে ফ্রম দ্যাট, রাইট? তো যারা হিজাব পরে দেখা যায় তারা হিজাব নিয়ে অনেক সময় ফ্যাশন করে, অ্যান্ড অনেকেই কনসিস্টেন্টলি হিজাব পরে। ইটস নট লাইক যে একটা লার্জ পোর্শন অফ মানুষ যারা হিজাব পড়তেছে তারা হুট করে হিজাব পরা ছেড়ে দেয়। সো অ্যাপারেন্টলি যেহেতু আমার হিজাব ওয়ারিং পপুলেশন সচরাচর ওভাবে শিফট করবে না, প্লাস এরকম কোন একটা প্রোডাক্ট যেটা হিজাব ওয়ারারদের চুলের নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, সো স্পেশালি তাদের জন্য বানানো, এদের ক্ষেত্রে আলটিমেটলি কি হবে, এরা ব্র্যান্ডের প্রতি লয়াল হয়ে যাবে, বিকজ দে আর গোনা গেট দ্যাট বেনিফিট আউট অফ দিস ব্র্যান্ড। সো এভাবে আমি রিপিটেটিভ পারচেজ পেয়ে যাব, এজন্য আমার এই বিজনেসটা সাস্টেইন করবে। ডান। আচ্ছা ফাইন, তো তুমি এটাকে কমিউনিকেট কিভাবে করবা? সো আমরা এটাকে কমিউনিকেট করব বিলবোর্ডের মাধ্যমে, ডিজিটাল মিডিয়া, পপ আপ অ্যাডস এর মাধ্যমে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। ফাইন, এটা করতে তোমার কত টাকা লাগবে? আমার এক্স পরিমাণ টাকা লাগবে টু ডু দ্যাট। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো তুমি এটাতে যে ইনভেস্ট করবা, সো তোমার ROI কিরকম আসবে? সো লেটস সে আমরা একটা এস্টিমেট করলাম যে আমাদের ফার্স্ট কোয়ার্টারে নেট লস থাকবে 7%, সেকেন্ড কোয়ার্টারে আমরা 3% প্রফিট করব। নাও ইফ ইউ গাইস চেক কারেক্টলি, আমি যখন বাজেটিং এর পার্সপেক্টিভ থেকে বললাম, আমি ফার্স্ট কোয়ার্টারে লস বলছি। ক্যান এনিওয়ান অ্যানসার মি কেন আমি ফার্স্ট কোয়ার্টারে লস করলাম? আমি ভাই এগুলো বিবিএ রোদ বসে আছে সারা এনিওয়ান? ভাইয়া কোশ্চেনটা আবার করবেন প্লিজ? বলেছি যে এই যে লাস্ট পয়েন্টটা, দ্য লাস্ট বুলেট পয়েন্ট, যে আমরা ফার্স্ট কোয়ার্টারে 7% লস করেছি, সেকেন্ড কোয়ার্টারে প্রফিট করেছি। সো কেন আমি ফার্স্ট কোয়ার্টারেই লস করলাম? ওয়াই? প্রমোশনসের জন্য, প্রমোশনাল অফার্সের জন্য, সরি, প্রমোশনসের জন্য, প্রোডাক্ট প্রমোশনসের জন্য। তো প্রোডাক্ট প্রমোশনস এর জন্য লস কেন হলো? প্রমোশনসটা আমি পরেও করছি, সেকেন্ড কোয়ার্টারেও করছি। প্রোডাক্ট ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো প্রফিট হয় না, তো এই কারণে মেবি লস। আচ্ছা, প্রমোশনাল প্রাইসে ভাইয়া Correct. সেল কম থাকে ফার্স্ট কোয়ার্টারে। ফার্স্ট কোয়ার্টারে আমাদের প্রোডাক্টটা তৈরি করার কিছু কস্ট থাকে এটা তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রিসাইসলি যদি আমি অ্যানসারটা দিই, দ্য ওয়ান ওয়ার্ড অ্যানসার, দ্যাট ইজ আমার বিগিনিং ইনভেস্টমেন্ট আছে, সিম্পল অ্যাজ দ্যাট। আমি যখন প্রোডাক্টটা প্রথম মার্কেটে নামাইছি, ঠিক আছে, তখন আমার এটার প্রতি একটা ইনভেস্টমেন্ট কাজ করছে না, একটা বিগিনিং ইনভেস্টমেন্ট। সেকেন্ড কোয়ার্টারে কি আমার ওই ইনভেস্টমেন্ট লাগছে? ধরো তুমি একটা প্রোডাক্ট বানাইছো, সো তোমার ইউ নিড টু পারচেজ ফ্যাক্টরি, ইউ নিড টু পারচেজ সার্টেন কেমিক্যালস এন্ড স্টাফ। অর্থাৎ এখানে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছে, আমি নিজেও কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, তো যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছে, সো ইউ গাইজ নো অ্যাবাউট দিস বেসিক থিং, রাইট? যে আমাদের একটা তো হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে অপারেটিং কস্ট।
সো আমরা যখন একদম বিগিনিং করেছি তখন আমাদের কিছু অ্যাসেট কিনতে হয়েছে না? জি ভাইয়া। রাইট। সেকেন্ড কোয়ার্টারে কি আমার ওই সেম অ্যাসেট গুলো কিনা লাগছে? না ভাইয়া, ইনিশিয়াল টাইমে ইনভেস্ট করি আমরা, আর সেকেন্ড টাইমে যখন ওই ইনভেস্টর থেকে তো আমরা পরপর প্রোডাকশন তৈরি করতে পারি, যার কারণে আমাদের কোনো কস্ট থাকে না। রাইট। সো আমাদের সেকেন্ডে হয়তো জাস্ট অপারেটিং কস্টটা রান করছে, রাইট? যে আমাদের অপারেট করার জন্য কিছু কেমিক্যালস লাগছে, কিছু প্যাকেজিং রিলেটেড কস্ট লাগছে, ওইটা। বাট একদম ইনিশিয়ালি ফ্যাক্টরি বানাইছি, ফ্যাক্টরিকে সেকেন্ড কোয়ার্টারে আবার বানাবো? না ভাইয়া। এক্স্যাক্টলি। সো আমরা যখন একদম ইনিশিয়ালি শুরু করি, দেখা যায় the business initially have certain large investments. সো আমরা কি করতেছি, আমরা যখন বিজনেসটা স্টার্ট করছি তখন আমরা অলরেডি লসে থাকি একদম ডে ওয়ান থেকে। সো আমরা সেল করা যখন শুরু করি তখন আস্তে আস্তে আমি রেভিনিউ জেনারেট করি। সো এই রেভিনিউ জেনারেটেড হতে হতে একটা রেভিনিউর একটা স্মল পোর্শন থাকে আমার প্রফিট, রাইট? সো আমি যখন অরিজিনাল ইনভেস্টমেন্টটা তুলি, অর্থাৎ যেটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ব্রেক ইভেন পয়েন্ট, যে আমি যখন আমার ইনভেস্টমেন্ট আর আমার আর্নিং দুটা সেম হয়ে যাচ্ছে, রাইট? সো এই পয়েন্টটাতে আসার আগ পর্যন্ত আমি লসে থাকি, সিম্পল। ওই পয়েন্ট ক্রস করার পরে না আমি প্রফিট করি। আমি যদি সিম্পল বাংলা ভাষায় বলি, তুমি কিছুতে কোন একটা প্রজেক্টে তুমি 10,000 টাকা ইনভেস্ট করছো, একটা বিজনেসে খাটাইছো। সো তুমি কি করতেছো, 10,000 টাকা খাটানোর পরে প্রতিদিন তুমি 10 টাকা করে আয় করতেছো, ঠিক আছে? সো আফটার সাম টাইম তুমি কি করবা, তুমি তোমার ওই 10,000 টাকা আবার তুলে নিয়ে আসবা না, ধরো একটা সার্টেন টাইম পরে, রাইট? আফটার দ্যাট তুমি যা আর্ন করতেছো ওইটা তোমার প্রফিট, রাইট? মানে বিজনেস পার্সপেক্টিভে দ্যাট ইজ ইউর প্রফিট। আমরা ওইটাই বলতেছি যে আমরা ফার্স্ট কোয়ার্টারে 7% লস করছি বিকজ ইট ইজ ন্যাচারাল। আমি ইনভেস্ট করছি, আমি এক মাসের মধ্যে একদম ফুল ইনভেস্টমেন্ট তুলে নিয়ে আসতে পারবো, দিস ইজ লাইক সারিয়াল, এটা হওয়াটা ডিফিকাল্ট, লেস লাইকলি আর কি। সেকেন্ড কোয়ার্টার আস্তে আস্তে আমার কিছুটা প্রফিটের চেহারা আমি হয়তো দেখছি। এই কথাটা আমি কেন বললাম, আপনারা যখন বিজনেস কম্পিটিশন করেন প্লাস প্রেজেন্টেশনস বানান, যে টার্ম পেপারস করেন, সো টার্ম পেপারে একটা স্মল পোরশন থাকে বাজেটিং। সো অলওয়েজ বাজেটিংটা 2 বছর পার্সপেক্টিভে দেখাতে হয়, মানে আরওআইটা, যে আমার ফার্স্ট ইয়ারের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিরকম হবে, সেকেন্ড ইয়ারের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিরকম হবে। সো উই ট্রাই টু গিভ দ্যাট কাইন্ড অফ বাজেটিং। দেখা যায় কি স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারেই দেখায় দেয় আমি প্রফিট করে ফেলছি, which is very 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 unrealistic. তো অরিজিনাল বিজনেসেরও ব্রেক ইভেন পয়েন্টে আসতে 5-7 বছর লাগে, ঠিক আছে? সেখানে ইউ আর শোকেসিং যে আমি এই ব্র্যান্ড দিয়ে আমি ডে ওয়ান থেকে প্রফিট করা শুরু করে ফেলছি, এন্ড আমি বছর শেষে অত কোটি টাকার প্রফিট করে ফেলছি। দিস ইজ ভেরি আনরিয়ালিস্টিক। কথাটা এই জন্য বললাম বিকজ তোমরা যখন বিজনেস কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করো এন্ড সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, এন্ড দেন বাজেটে গিয়ে ইউ আর শোকেসিং আমি তো কোটি কোটি টাকা কামাই ফেলছি ফার্স্ট বছরে, দেন ওখানেই বোঝা হয়ে যায় দ্যাট ইউ ডোন্ট হ্যাভ রিয়েলিস্টিক নলেজ, বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি। প্রথম বছরে গেটিং এ ডিরেক্ট প্রফিট ইট ইজ লেস লাইকলি, এটা না হওয়ার চান্সই বেশি থাকে, ঠিক আছে? সো ক্লিয়ার এনাফ রিগার্ডিং investment and stuff? Okay, moving forward. কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, সো আমাদের লাস্ট পার্টটা হচ্ছে দ্য ভার্বালস। সো ভার্বালসে এসে এখন আমরা কথা বলতেছি, আমরা যে কথাগুলো বলবো, প্রেজেন্টেশনটা দিব, সেই প্রেজেন্টেশনের কিছু স্ট্র্যাটেজি এবং প্রেজেন্টেশনটা যখন আমরা দিচ্ছি সেটা সিকোয়েন্সটা কিরকম যেতে পারে, দ্যাট ক্যান মেক মাই প্রেজেন্টেশন fruitful. Now keep this in mind, লাইফে যত প্রেজেন্টেশন দিবা, কোন প্রেজেন্টেশনের জন্য you won't get more than 15 minutes. 15 minutes is a very large amount of time. Generally একটা প্রেজেন্টেশনের অ্যাভারেজ টাইম থেকে 10 থেকে 12 মিনিট, ঠিক আছে? একটা গ্রুপ প্রেজেন্টেশন। সো এখন 10 থেকে 12 মিনিটে যখন you have to showcase all of the ideas, তখন আমাকে বুঝতে হবে যে আমি 10 থেকে 12 মিনিটে কি কথা বলবো, কিভাবে কথা বলবো। ওকে, সো আমি যখন ভার্বালসটা কমিউনিকেট করছি
আমাদের ভার্বালসের তিনটা পার্ট আছে, টেক অফ, ফ্লাইট, ল্যান্ডিং। সো ঠিক একটা প্লেন যেমন ফার্স্টে টেক অফ করে, তারপর কিছুক্ষণ উড়ে, তারপর ল্যান্ডিং করে, আমাদের হোল প্রেজেন্টেশনটা গোজ ইন দিস ম্যানার। সো আমরা ফার্স্টে ভার্বালসের সিকোয়েন্স নিয়ে একটু কথা বলি। আমরা যখন গ্রুপ প্রেজেন্টেশন দেই, ম্যাক্সিমাম টাইম আমরা গ্রুপ প্রেজেন্টেশন দেখি এরকম থাকে যে 5 জন যদি স্পিকার থাকে, এক নাম্বার দিয়ে শুরু হয়, 5 নাম্বার এসে শেষ হয়, রাইট? একজন একজন করে বলে, একজন একজন করে শেষ করে, এগুলো থেকে পার্ট ভাগ করে নেয়। দিস ইজ ভেরি কমন এবং এটাও অ্যাকসেপ্টেবল, নো প্রবলেম। এটাকে আমরা সিকোয়েন্সিয়াল প্রেজেন্টেশন ফ্লো বলি। আরেকটা প্রেজেন্টেশন ফ্লো আছে যেটাকে আমরা নন সিকোয়েন্সিয়াল বলি, এবং ইন মেনি আ টাইমস নন সিকোয়েন্সিয়াল ইজ মাচ মোর ইন্টারেস্টিং। কারণ আপনার টিমে যে সবারই সেম লেভেল স্কিল থাকবে, সেম লেভেল ক্যালিবার থাকবে, ইটস নট দ্যাট। এবং হোল 12 মিনিটের মধ্যে সবাইকেই যে মনে করেন 4 জনকে এই 3 মিনিট করে কথা বলতে হবে, ব্যাপারটা এটাও না। ঠিক আছে, ইউ গাইস ক্যান চেঞ্জ দ্য টাইমস। কেউ যদি 1 মিনিট বলে, আরেকজন 4 মিনিট বললো, বিকজ ওর পোর্শন হয়তো বেশি, ওর জিনিসটা এক্সপ্লেইন করতে একটু টাইম বেশি লাগবে, সো ইউ গাইস ক্যান ম্যাচ ইট আপ। এবং দ্যাট কাইন্ড অফ প্রেজেন্টেশন ইজ নন সিকোয়েন্সিয়াল, যেখানে ফার্স্ট স্পিকার কথা বলতেছে, ও হয়তো আবার লাস্টেও ফেরত আসতেছে বা মাঝখানে ফেরত আসতেছে, বিকজ যেই পোর্শনে ও কন্ট্রিবিউট করতে পারবে, দ্যাট পোর্শন ইজ গিভেন টু দ্যাট পারসন। সো এটা নন সিকোয়েন্সিয়াল, 1-এর পর 4, 4-এর পর 3, এভাবে করে সুইচিং হচ্ছে। Now, when we are talking about the verbals, the first thing is the flight. শুরুটা কিভাবে করব? Now, যে কোনো প্রেজেন্টেশনের সবচেয়ে ফ্রুটফুল দুইটা স্টার্টিং হয় ডিপেন্ডিং অন টাইম। আমার কাছে যদি টাইম থাকে, অর্থাৎ আমার যদি অডিয়েন্স আমাকে টাইম দেয়, সেক্ষেত্রে আই ক্যান স্টার্ট উইথ আ স্টোরি টেলিং বিগিনিং। স্টোরি টেলিং বিগিনিং হচ্ছে, আচ্ছা এটা নিয়ে বলার আগে আগে তোমাদের জেনারিক প্রেজেন্টেশনটা নিয়ে বলি। জেনারিক প্রেজেন্টেশনে কি হয়? ইউ কাম টু দ্য প্রেজেন্টেশন, তুমি টপিকটা ইন্ট্রোডিউস করো, নিজেকে ইন্ট্রোডিউস করো, এন্ড দেন প্রেজেন্টেশন দেওয়া শুরু করে দাও, রাইট? মোস্টলি। ইয়া So that's not a presentation. Presentationের বিগিনিং হয় দুই রকম, the impactful presentations. Number 1 হচ্ছে স্টোরি টেলিং বিগিনিং, যেখানে you start with a story, যে স্টোরিটার সাথে মানুষ নিজেকে কানেক্ট করতে পারে। ধরো এটার ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে যখন আইফোন রিলিজ দেওয়া হয়েছিল, তখন স্টিভ জবস যেই প্রেজেন্টেশনটা দেয়। তো স্টিভ জবস এভাবে প্রেজেন্টেশনটা দেয় যে আমি কয়েকদিন আগে আই ওয়াজ উইলিং টু বাই সাম ডিভাইস যেটা আমাকে গান শুনতে হেল্প করে। আমি যখন মার্কেটে গেলাম, আমি দেখলাম এরকম এরকম বড় বড় ডিভাইসেস, এগুলা গান শুনতে শোনার জন্য ইট হেল্পস। তারপর আমি আমার ফোন বের করলাম এবং আমি ফোন ইউজ করা স্টার্ট করলাম। না, আমি যখন মার্কেট ঘুরলাম, তখন আমি দেখলাম যে আমাকে মাল্টিপল পারপাসের জন্য মাল্টিপল ডিভাইসেস ইউজ করতে হইতেছে, মাল্টিপল ডিভাইসেস ক্যারি করতে হইতেছে। তো এই প্রবলেমটা নিয়ে চিন্তা করতে করতেই আজকে আমরা এমন একটা ডিভাইস নিয়ে আসছি আপনাদের সামনে, যেটা সার্ভস বোথ পারপাসেস। এবং এইভাবেই স্টিভ জবস ফার্স্ট টাইম দে ইন্ট্রোডিউসড আইফোন, যেখানে তারা দেখাইলো যে তারা শুধুমাত্র যে ফোনকে চেঞ্জ করছে তা না, ফোনে তারা মিউজিক সার্ভিসেস অ্যাড করছে, ফোনে তারা টাচ স্ক্রিন অ্যাড করছে, ঠিক আছে? সো এবং ফোনকে কম্প্যাক্ট করে ফেলছে। সো এই জিনিসগুলোকে ফার্স্টে সে কমিউনিকেট করে নিয়ে আসছে থ্রু আ স্টোরি, যে সে কি প্রবলেম ফেস করছে, এবং সে ডেফিনেটলি এটা স্টাডি করেই দেখছে যে এই ধরনের প্রবলেম আরো অনেকেই ফেস করে। সো দিস কাইন্ড অফ বিগিনিং ইজ কল্ড আ স্টোরি টেলিং বিগিনিং। সো এইভাবে যখন আপনি স্টার্ট করবেন, ইটস ভেরি মানে এনগেজিং। কেন? বিকজ আপনি যখন মানে স্টার্ট উইথ আ স্টোরি, when you start with a story, সো মানুষটা কথা শুনতে চায়। আচ্ছা ঠিক আছে, কি বলতেছে? আপনি যে বিগিনিং এ স্টার্ট করতেছেন, আমার টপিক এটা, সো এভরিওয়ান নোজ, আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে কথা বলতেছে, ফাইন, ডান। সো when you are starting with a story, the advantage is স্টোরিটা দিয়ে স্টার্ট করলে মানুষ শুনবে, এন্ড যে কোনো মানুষের প্রথম 35 সেকেন্ডস ইজ ভেরি ক্রুশাল। ওই 35 সেকেন্ডে যদি ইউ ক্যান গ্র্যাব দেয়ার অ্যাটেনশন, ও বাকি প্রেজেন্টেশনটা শুনবে, আদারওয়াইজ ও শুনবে না। সো দ্যাট দোজ 35 সেকেন্ডস। আচ্ছা, এখন এটা তো গেল when we have time, but when we don't have time, তখন কিভাবে করা যায়? তখন আমরা আইস ব্রেকিং বিগিনিং দিয়ে স্টার্ট করতে পারি। আইস ব্রেকিং বিগিনিং হচ্ছে, এখানে তুমি একটা কোয়েশ্চেন ছুড়ে মারবা অথবা কোনো একটা স্টেটমেন্ট ছুড়ে মারবা রিগার্ডিং এনি কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু বা প্রুফ, ঠিক আছে? যেটা দিয়ে দেন ইউ আর গোনা স্টার্ট দ্য প্রেজেন্টেশন। সো ধরো কি নিয়ে বলা যায়, তো ধরো তুমি এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি নিয়ে কোনো প্রেজেন্টেশন দিতেছো।
অ্যান্ড এই যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে পৃথিবীতে হোয়াটসএভার, এটা নিয়ে কথা বলতেছো। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং, এবং আমি তো বানায় বলতেছি, ইটস অ্যাকচুয়ালি অ্যান ইনফরমেশন। সো কিছুদিন আগে আই ওয়াজ রিডিং দিস বুক, বিল গেটস এর হাউ টু অ্যাভয়েড আ ক্লাইমেট ডিজাস্টার। তো এই বইতে সে একটা মজার ইনফরমেশন দিচ্ছে, এবং ধরো আমি এইটার উপর প্রেজেন্টেশন দিচ্ছি এবং আমি বিগিনিং এ এটা বলতেছি, ডু ইউ নো দ্যাট when cows fart, just because of cows farting, 4% of global emission occurs. So see, I'm giving an information. এরপর I'm going to start with the topic. যখন আমি এই কোয়েশ্চেনটা ছুড়ে মারতেছি, the people will at least laugh or think about it, যে কি বলছে এটা, যে অ্যানিমালস ফার্টিং দিয়ে 4% গ্লোবাল কার্বন এমিশন হয়ে যায়। সো দ্যাটস দ্য থিং। এখানে কিন্তু আমাকে স্টোরি বলে 2 মিনিট নষ্ট করা লাগে নাই। সো হোয়াট আই ডিড ইজ একটা 10 সেকেন্ড কোয়েশ্চেন ছুড়ে দেন আই ওয়েন্ট টু দ্য টপিক, যে টুডে উই আর গোনা টক অ্যাবাউট it. So today my topic is this, and let's hear it out in this. Let's hear it out in a much more exploratory manner. এটা দিয়ে then ধরো আমরা স্টার্ট করতেছি presentation. So starting with an ice-breaking beginning. The guideline is that for this part, এই যে beginning part এ keep your best speaker. আমরা নরমালি যখন প্রেজেন্টেশন হয় দেখা যায় ইন্ট্রোডাকশনে যেহেতু সবাই নিজেকে ইন্ট্রোডাকশন দেয়, ইন্ট্রোডিউস করে, বিগিনিং স্লাইড গুলা সবচেয়ে উইকেস্ট যে থাকে ওরা দিয়ে শুরু করতে চায়, যে ও কথা বলতে নার্ভাস ফিল করে ও শুরু করো। বাট অ্যাজ আই সেড, ফার্স্ট 40 সেকেন্ডস আর ভেরি ক্রুশাল। সো ওখানে বেস্ট স্পিকার রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ ও তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করতেছে। সো কিপ ইউর বেস্ট স্পিকার ফর দিস পার্ট। দ্য নেক্সট থিং ইজ, ওই যে আমরা 9টা কোয়েশ্চেন দেখছিলাম, ওই 9টা কোয়েশ্চেনের প্রথম যে 4টা কোয়েশ্চেন ছিল, ওই প্রথম 4টা কোয়েশ্চেন এই পার্টে অ্যান্সার করতে হবে। অর্থাৎ দ্য ফার্স্ট পার্ট, প্রবলেম কি, প্রবলেমের কোনো সলিউশন আছে নাকি, এই প্রবলেমটা সলিউশন করতে গেলে আমাদের কি কি লাগবে, বা এক্সিস্টিং কেউ আছে নাকি, সো দোজ কাইন্ড অফ স্টাফ এই স্পিকার আলটিমেটলি কমিউনিকেট করবে। এন্ড প্লিজ বেস্ট স্পিকার রাখবেন, কারণ ফার্স্টে কারো এরকম টাইপের শুনতে ভালো লাগে না, ঠিক আছে? সো এই টাইপের স্পিকারকে একটু অ্যাভয়েড করবেন, কিপিং দ্য ফার্স্ট স্পিকার, সো দ্যাট অডিটোরিলি জিনিসটা মোনোটোনাস মনে না হয়। আচ্ছা, দ্য ফ্লাইট, সো এটা হচ্ছে আমাদের বডি পার্ট। সো এখানে আমরা কি করছি, এখানে আমাদের একজন বা দুইজন যে অ্যাভারেজ স্পিকাররা আছে ওদেরকে এখানে রাখতেছি। সো এন্ড জাস্ট একটা বেস্ট স্পিকারকে রাখতেছি, আইদার সে যদি ইন্ডিভিজুয়ালি থাকে থাকলো, অথবা আমার যে ফার্স্ট যে স্পিক করে আসে ও আবার চাইলে রিটার্ন করলো। কোয়েশ্চেন নাম্বার 7 যে কোয়েশ্চেনটা ছিল, অর্থাৎ দ্যাট স্ট্র্যাটেজিক্যাল কোয়েশ্চেন, যে মানে কি কি স্ট্র্যাটেজি নিচ্ছি, ওই কোয়েশ্চেনটা শুড বি কমিউনিকেটেড বাই দ্য বেস্ট স্পিকার। কারণ ওই পোর্শনটাতে আমার যে দ্য গেস্ট ওরা ওখানে ফোকাস করে যে কি স্ট্র্যাটেজি নিচ্ছে। তার প্রিভিয়াস ইনফরমেশন গুলো যেটা কোয়েশ্চেন 5 কোয়েশ্চেন 6 এ ছিল সেগুলো নিয়ে এতটা মাথা ঘামাবে না, ঠিক আছে? সো ওইটাতে এভারেজ স্পিকার দিয়ে ইউ ক্যান কোপ আপ দ্য হোল ব্যালেন্স। এবং বেস্ট স্পিকার রাখার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, বেস্ট স্পিকার দেখা যায় হি ক্যান টক ইন এ ভেরি ফ্লুয়েন্ট ম্যানার। সো যার কারণে হয় যে তোমার যে টাইম ম্যানেজমেন্টটা দিস গেটস ইন্টারেস্টিং। সো একটা স্পিকারকে দিলাম ও টাইম কিল করবে, আলটিমেটলি ওভারঅল টিমের উপরে সেটা ইম্প্যাক্ট করবে। সো ডোন্ট ডু দ্যাট। লাস্ট ওয়ান, দ্য শুরুটা যেরকম একটা স্মুথ হতে হয়, এন্ডিংটাও স্মুথ হতে হয়। এন্ডিংটার জন্য আমরা যেটা করি যে 8 এবং 9, অর্থাৎ লাস্ট 2 কোয়েশ্চেন্স, যেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালস রিলেটেড, ওটাতে আমাদের সবচেয়ে উইকেস্ট স্পিকারকে রাখি। কেন উইকেস্ট স্পিকারকে রাখি? বিকজ ওগুলো ফাইন্যান্সিয়াল ডেটা এবং ওখানে টেবিল থাকে। সো এই ডেটাগুলো তুমি স্লাইড দেখেও বলে ফেলতে পারো। তো যখন তুমি স্লাইড দেখে বলবা, আমার যে উইকেস্ট স্পিকার, যার হয়তো ওপেন স্পিকিং করতে ও শাই ফিল হয় বা নার্ভাসনেস হয়, হি ক্যান টেক দ্যাট পোর্শন। সো এখানে আলটিমেটলি ওর ওইভাবে কমিউনিকেট করা লাগে না। দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যখন এরকম ফাইন্যান্সিয়াল বাজেটস বা এই যে ইনফরমেশন গুলো কেউ ডিসক্রাইব করে, ইটস বেটার যে ধরে ধরে সবগুলো ডিসক্রাইব না করতে। হাইলাইটেড যেই ভ্যালু গুলো, সে জাস্ট সেগুলো নিয়ে কথা বললেই এনাফ। আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, আমার কোন পোর্শনে খরচ বেশি যাচ্ছে, জাস্ট টু দা পয়েন্ট। একটা বা দুইটা বা তিনটা ইনফরমেশন পুরো ধরে ধরে, আমার ওটাতে এত টাকা গেছে, ওইটাতে তত টাকা গেছে, তারপর এটাতে এত টাকা গেছে, নো নিড, টাইম কিল হচ্ছে। এন্ড লাস্টলি, কনক্লুশন দেওয়ার জন্য বেস্ট স্পিকারকে আবার ফেরত নিয়ে আসো এবং ওকে দিয়ে একটা কনক্লুশন দেওয়ার মতো স্টেটমেন্ট দাও। আই মিন, তোমরা ফেসবুকে তো অনেক মোটিভেশনাল কোট দাও, রাইট, ইন দ্য ক্যাপশনস এন্ড স্টাফ। সো ওরকম কোনো একটা কোট
যেটা তোমার প্রেজেন্টেশনের সাথে যাচ্ছে, এরকম কোন একটা কোট দিয়ে শেষ করো। শেষ করে সুন্দর একটা স্মাইল দিয়ে, থ্যাংক ইউ দিয়ে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তাদের কাছে যাও, যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ ফিল ফ্রি টু আস্ক আস। লাস্টলি কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, কেউ মানে কিছু বলতে চাচ্ছিল, কেউ আনমিউট করছিল আই গেস। আচ্ছা, বেসিক কোড মানে এক্সাম্পল দেওয়া যাবে, মানে কিরকম হতে পারে? আই ডিডন্ট গেট ইওর কোয়েশ্চেন, একবার বলবেন? আপনি বললেন না যে কনক্লুশন পার্টে একটা বেসিক কোড দিয়ে শেষ করতে, তো আচ্ছা, বেসিক what কোট kind না, আই সেড সাম কাইন্ড অফ মোটিভেশনাল কোট, ঠিক আছে? মানে যেটা আপনার প্রেজেন্টেশনটার সাথে যাচ্ছে। ওকে, সো কোনো ফিউচারিস্টিক কোড বা কোনো পজিটিভ কোড, মানে যে কোডটা আপনার এনার্জি শো করে। ধরেন ওকে, সো দেয়ার ইজ দিস কোট, আমার পার্সোনালি অনেক ফেভারিট একটা কোট, এটা আমার্ত্য সেনের। সো ইউ গাইজ নো আমার্ত্য সেন, দ্য নোবেল প্রাইজ উইনিং ইকোনমিস্ট? কেউ নাম শুনছেন? অমর্ত্য সেন। Yes. Yeah, তো এটা অমর্ত্য সেনের কোট। সো অমর্ত্য সেন said that poverty is not just the lack of money, it's not having the capability to realize one's fullest potential. So ধরো তুমি কোনো একটা গ্রোয়িং বিজনেস নিয়ে কথা বলতেছো, and that business is struggling, ঠিক আছে? So you can end with this quote, যে poverty is not the lack of money, it's not having the capability of understanding one's fullest potential. So once we understand our business's fullest potential, money is gonna come automatically and this business is gonna sustain. And that's why we have developed this strategy. So that's all from our presentation. Thank you so much. If you have any more queries, feel free to ask us. Something like this. thank you. Okay. Acha, some basics. This is the most important part because now it gets annoying. Acha, avoid cheeky thanking ceremony. তোমরা এর আগে প্রেজেন্টেশন দিছো কিনা আই হ্যাভ নো আইডিয়া। অনেকে দেখবা বা তোমাদের মধ্যে কেউ থাকতে পারে, সো যারা দিচ্ছ অ্যাভয়েড দিস থিং, দ্যাট ইজ প্রেজেন্টেশন আসার পরই I thank my respected faculty for giving me the opportunity to speak to this session today. Thank you, sir, for giving us this opportunity to have this presentation and blah blah blah. So many shitty things. Don't. তোমাকে প্রেজেন্টেশন দিতে বলা হয়েছে বিকজ ইটস ইওর কোর্স ওয়ার্ক, ইউ ক্যান গেট মার্কস ফর ইট। এটার জন্য তোমার থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি অফিসে গেছো, ইউ গিভিং এ প্রেজেন্টেশন বিকজ এই প্রেজেন্টেশনের উপর তোমার জব ডিপেন্ডেন্ট, ইউ ডোন্ট নিড টু থ্যাংক দ্যাট পারসন। থ্যাঙ্কস প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে দাও। থ্যাংক ইউ ফর পেশেন্টলি হিয়ারিং আস, এখন কোয়েশ্চেন করেন। একদম বিগিনিং এ থ্যাংক ইউ দিয়ে শুরু করার কোনো দরকার নাই। ওকে, সো অ্যাভয়েড দিস কাইন্ড অফ চিকি থ্যাঙ্কিং সেরেমনিজ, just completely bad. Next one, never aggressively reply the audience. So audience অনেক সময় খুবই উদ্ভট টাইপের কোয়েশ্চেন করে, খুবই মানে ইরিটেটিং কোয়েশ্চেন করে অনেক সময়। কখনো ওদের সাথে ওদের শিটি কোয়েশ্চেন গুলোর অ্যান্সার অ্যাগ্রেসিভলি দিবা না। কিপিং ইউর পেশেন্স ইজ অলসো ইউর কোয়ালিটি, ঠিক আছে? সো ওয়েন সামওয়ান ইজ কনসিস্টেন্টলি অ্যাটাকিং ইউ এবং আপনি হাসি মুখে সেই জিনিসটাকে ডিফেন্ড করে যাচ্ছেন, দ্যাট ইজ আ কোয়ালিটি, ঠিক আছে? সো যত শিটি কোয়েশ্চেনই হোক না কেন, সুন্দর মতো হাসি দেই, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন স্যার, এন্ড দেন জাস্ট ট্রাই টু কমিউনিকেট দ্যাট। আচ্ছা, লাস্ট থার্ড ওয়ান, অ্যাকসেপ্ট ইউর মিস্টেকস পোলাইটলি। আমরা সবাই ভুল করি, ঠিক আছে? উই টু এর ইজ হিউম্যান। সো হতেই পারে যে আমার প্রেজেন্টেশনে আই মিসড আউট সামথিং, and say আমার অডিয়েন্স বা someone noted down something, pointed out something যেটা actually is a valid point. Now keep this in mind as well. অনেক সময় ফ্যাকাল্টি বা your audience তারা কিন্তু ইচ্ছা করেও তোমাকে এমন কোনো কোয়েশ্চেন করতে পারে যেটাতে তোমাকে ইচ্ছা করে কনফিউজ করার জন্য। So that's a different thing. তুমি যদি কনফিডেন্ট থাকো যে what you are saying is valid এবং তোমার কাছে ভ্যালিড প্রুফ থাকে, দেন সেটাকে রেফিউট করবা। বাট তোমার কাছে যদি ভ্যালিড প্রুফ না থাকে, তুমি নিজে যদি কনফিউজ থাকো যে এটা কি ঠিক হয়েছে কিনা বা সামথিং, তাহলে পোলাইটলি বলবা যে I'm thank you for communicating this with me. Unfortunately আমার এই মুহূর্তে এটা সম্পর্কে এত প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং নাই, I'll definitely look into it, so thank you so much for telling me about it. পোলাইটলি বলে দাও, বিকজ আমাদের মিস্টেকস হতেই পারে, অস্বাভাবিক না, ঠিক আছে? বাট নেগোসিয়েট করার ট্রাই করো না,
when you are wrong. আচ্ছা, বাট কখন নেগোশিয়েট করবা? when you are right. So এই নেগোসিয়েশনটাও হবে স্যান্ডউইচ অ্যাপ্রোচে। সো কেউ তোমাকে বলছে ভাই আপনি কি করেছেন, এগুলো ভুল কথা, মানে আজের একটা কথা কইয়া দিলেন আপনি। নো, নট লাইক দ্যাট। স্যান্ডউইচ অ্যাপ্রোচটা হচ্ছে আমরা স্যান্ডউইচে কি দেখি বা একটা বার্গারে কি দেখি, যে there is a top crust, then মাঝখানে there is a patty, then there is a bottom crust, right? So ঠিক একইভাবে টপ ক্রাস্ট হচ্ছে আমাদের পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ ধরো তোমাকে কেউ কোনো একটা কথা বলছে যেটা ইজ নট এক্স্যাক্টলি রাইট, সে ভুল বলতেছে এবং দ্যাট পারসন ইজ ট্রাইং টু এস্টাবলিশ হিজ পয়েন্ট অফ ভিউ। তখন তুমি কি করবা? তুমি ফার্স্টে তার সাথে পার্শিয়ালি অ্যাকসেপ্ট করবা, অর্থাৎ তার যেই পার্টটা রাইট অ্যাকসেপ্ট দ্যাট পোর্শন। যদি তার কোনো পার্টি রাইট না থাকে তাহলে তাকে পোলাইটলি থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। সো যদি কিছু পার্ট রাইট থাকে then accept that sir what you just said, I agree with you on this thing, however I have certain understanding that এখন আসতেছে প্যাটি, the juicy part. So প্যাটিতে এসে you are gonna refute যে what you just said, this is not exactly right according to this and this, so what you're saying is contradicting with this and this. So that's why I feel perhaps what you're saying has partial connection or is partially right, but this is much more appropriate. So see, you're establishing your fact. Now comes the last part, the bottom bread. So bottom bread is again you're appreciating that person, but sir what you said is really value addition to what I said, so thank you for it. So this is how you approach in a sandwich manner. Sandwich manner answer the questions যেগুলো এরকম অ্যানোয়িং ভাবে কেউ কোয়েশ্চেন করবে। So this is some of the basics of the verbals. And যেটা বলতেছিলাম, don't laugh at the person like this. So this was all about today's session. Any query? কোনো কোয়েশ্চেন আছে? আপনারা জীবিত আছেন? আচ্ছা, মানে সরি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্লাইডসে কি অনেক বেশি কথা থাকা নেসেসারি, না যেগুলো আমরা ইমেজ দিয়ে? কোনো কথা থাকার ওরকম নেসেসারি নাই। কিপ অনলি দ্য বুলেট পয়েন্টস, কিপ দ্য প্রিসাইজ পয়েন্টস, যেটা দিয়ে জাস্ট আপনি এক্সপ্লেইন করছেন দ্য ভ্যালিড থিংস। আর ইমেজ দিতে পারেন, অ্যানিমেশনস দিতে পারেন, সামথিং দ্যাট মেক্স ইট লুক ভিজুয়ালি অ্যাপিলিং। সো কিপ দ্যাট ইন মাইন্ড। মানে ওই গাদি রচনা লেখার কোনো দরকার নেই। এন্ড মানে আমাদের হচ্ছে প্রেজেন্টেশন স্লাইডসের যে বুলেটস পয়েন্টগুলো থাকবে ওগুলার এক্সপ্লেনেশনই তো হওয়া উচিত আমাদের স্পিচ। অ্যাবসলিউটলি, আমি তো এটাই বললাম, আমি তো মাত্র এটাই বললাম যে আপনার কি পয়েন্টস গুলো, বুলেট পয়েন্টস গুলো, এগুলো থাকবে আপনার স্লাইডে। what that the things that you're going to explain in your presentation, because no one wants to read out your slides, everyone wants to listen to you. ওকে, আজকে যাওয়ার আগে জাস্ট লাস্ট একটা জিনিস আমার দেখাতে হবে, দ্যাট ইজ দ্য প্ল্যাটফর্ম। সো কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখছেন, দ্যাট ইজ নট মেড ইন পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? দ্যাট ইজ মেড ইন এ ডিফারেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটার নাম হচ্ছে প্রেজি। সো আমি একটু সফটওয়্যারটা দেখাই দিই। কই so there is this software known as Prezi. এটা বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম as well. so আপনাকে বেসিক্যালি প্রেজিটা কেনা লাগে, ঠিক আছে? so it's a you have to buy this, but এটার ক্র্যাক ভার্সন পাওয়া যায়। so টরেন্ট থেকে আপনারা যারা টরেন্ট সম্পর্কে আইডিয়া রাখেন, টরেন্ট গুলাতে আপনি সার্চ করলে পেয়ে যাবেন প্রেজি। so use Prezi is very smart, ঠিক আছে? সো প্রেজিতে গিয়ে আপনি যখন এই যে লোকাল প্রেজিতে যাবেন, এই যে নিউ লোকাল প্রেজি দিলে ও আপনাকে এরকম বেশ কিছু থিমস দিয়ে দিবে। সো প্রেজি ইজ ভেরি লুক্রেটিভ, অলরেডি অনেক কিছু রেডি করা থাকে। সো আপনি জাস্ট সিলেক্ট করবেন এন্ড দেন ইউ আর গোনা ওয়ার্ক ইট আউট। সো ধরেন আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছি। সো দেখেন অলরেডি রেডি করে রাখছি, আমি চাইলে আমি অ্যাডও করতে পারবো। সো I'm just gonna go here, এখানে সিলেক্ট করব, write down something and it's done.
ওকে, সো অলরেডি ট্রানজিশন গুলো সেট করে রাখে এবং আপনি চাইলে ম্যানুয়ালি ট্রানজিশন গুলো সেট করতে পারবেন। সো সফটওয়্যার ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন এটা বানাবেন এটা আপনি ডাউনলোড করতে পারবেন। সো যেমন আমি অলরেডি ডাউনলোড করে আপনাদের কিছুক্ষণ আগে যে প্রেজেন্টেশনটা নিয়েছি, আই ক্যান ডু দ্যাট। বাট যদি আপনি আনফরচুনেটলি এটা ইউজ করতে ডিফিকাল্ট মনে হয় বা আপনি টরেন্টে পাচ্ছেন না বা প্রসেসটা বুঝছেন না, সেই ক্ষেত্রে হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান গো টু দ্য প্ল্যাটফর্ম। সো আমরা প্রেজিতে চলে যেতে পারি। সো দিস ইজ prezi.com। এখানে আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে আপনি 5টা প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না, এটা আপনাকে লাইভ দেখাতে হবে। সো আপনি সরাসরি লাইভ এটা ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ইউ ক্যান ইউজ দ্যাট। সো আই থিঙ্ক আই হ্যাভ ওয়ান, ইয়া। সো আপনি যখন লগ ইন করছেন, লগ ইন করার পরে যেভাবে আপনি এরকম অনেক থিম আছে, যেহেতু এটা হচ্ছে আপনার গ্লোবাল ওয়েবসাইট থেকে, যদি সফটওয়্যারটা ইউজ করতেন পেইড ভার্সন ইউজ করতেন তাহলে অ্যাপারেন্টলি আপনি যেটাই এখান থেকে পাচ্ছেন নামাই নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, দেয়ার উইল বি আ ডাউনলোড অপশন। বাট when you're not using a premium account you can't download that। সো আপনি কি করতে পারবেন, আপনি লাইভ প্লে করতে পারবেন। সো প্লে করে আপনি হয়তো লাইভ প্রেস ইফেক্টিভ ছিল যখন এই যে আমাদের লাস্ট 2 ইয়ার্স যখন কোভিড গেছে। সো কোভিড এর টাইমে দেখা গেছে স্টুডেন্টরা যারা এটা সম্পর্কে জানছে দে ইউজড প্রেজি বিকজ ইটস মাচ স্মার্টার। এবং একটা জিনিস যেটা মাথায় রাখবেন, ডোন্ট কিপ ইয়োরসেলফ বাউন্ড টুয়ার্ডস ইস্ট ওয়েস্টের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ইস্ট ওয়েস্ট কিন্তু কোনো স্ট্যান্ডার্ড না। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, আপনি একটা গ্লোবাল স্টুডেন্ট, আপনাকে যদি কম্পিটিটিভ হতে হয় ইউ হ্যাভ টু থিঙ্ক হাউ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড ইজ ওয়ার্কিং। ঠিক আছে, হাউ দ্য গ্লোবাল থিং ইজ মুভিং। সো ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, সো ওয়ার্ল্ড কিন্তু is moving towards these kind of animations, not the previous traditional PowerPoint slide আমরা যেগুলো বানাইতাম, something like this. So see, the Prezi is much more visually appealing and Prezi তে কোটি কোটি থিম পাওয়া যায় অনলাইনে, so you can use that. So যারা আপনারা সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করবেন, দ্যাটস গুড ফর ইউ গাইস। যারা সফটওয়্যার ডাউনলোড করবেন না, চাইলে অনলাইনে করে ফেলতে পারেন, জাস্ট অ্যাকাউন্ট একটা খুলবেন নর্মাল করে, ইউ ক্যান ইউজ 5 স্লাইডস। সেই তো, সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেকক্ষণ ধরে বসে আছেন অ্যান্ড বেস্ট অফ লাক। আপনাদের মেবি সামনে প্রেজেন্টেশন আছে, সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া। Thank you. Thank you, brother. থ্যাংক ইউ। ভালো থাকবেন।